হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেখো, আমরা এর আগের ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে জেনেছিলাম। আমাদের ক্লাস 1-এ বলেছিলাম আমাদের নাউনের যে ভাগগুলো, অ্যাকচুয়ালি আমাদের পার্টস অফ স্পিচে আমাদের 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। সেগুলো ছিল কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো তোমরা জানো। তো তার মধ্যে আমরা নাউনের কথাটা বলেছিলাম, শুধুমাত্র প্রপার এবং কমন বলেছিলাম। যারা আগে ক্লাসটা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। তবু আমি একবার বলেছি, দেখো যে প্রপার নাউন বলছিলাম, যেটা নাউন আমরা কি বলতো, একদম কোনো সংশয় থাকবে না, ঠিক আছে? মানে যে নাউনটাতে চিনতে আমাদের কোনো সংশয় থাকবে না, এবং যে নাউনের মানে ফার্স্ট যে লেটারটা সেটা কী হবে না, ক্যাপিটাল থাকবে। যেমন আমি বলেছিলাম, এখানে একটা দেখো লিখেছিলাম, মনে করো ইন্ডিয়া। তো দেখো যে ইন্ডিয়া আছে, এটা একটা কি কান্ট্রির নাম, তাহলে ইন্ডিয়াটা হচ্ছে আমাদের প্রপার নাম, প্রপার নাউন, ঠিক আছে? আর এখানে যদি আমি বলি কান্ট্রি, তো বলেছিলাম কান্ট্রিটা যেহেতু, এটা বুঝতে পারছো, এটা একটা আমাদের মানে একটা পুরো সমস্ত যে কোনো কান্ট্রি হতে পারে। এটা একটা আমি একটা জাতিকে বলছি, ঠিক আছে, বা একটা আমি নির্দিষ্ট শ্রেণীকে বোঝাচ্ছি। তাহলে ওই জন্য এটা হচ্ছে আমাদের একটা কমন নাউন। এটা আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা দেখব কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা প্রথমেই চলে আসি কালেকটিভ নাউনে, ঠিক আছে? তো দেখো, তোমরা একটু ঠিক আছে, মানে মুখস্থ ব্যাপার নয়, তোমরা ভালো মতো বুঝবে ব্যাপারটা। এই যে কালেকটিভ বলছে, তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, কালেক্ট আছে। কালেকটিভ কথাটা এসছে কালেক্ট থেকে। তো তুমি বলো কালেক্ট মানে কি? কালেক্ট মানে জড়ো করা, রাইট? কালেক্ট মানে জড়ো করা বা জমা করা। তো যখন সবাই যখন জমা হবে, তাহলে কি তৈরি হবে? তুমি বলো। সবাই যদি জমা হয়, একটা দল তৈরি হবে, মানে একটা গ্রুপ তৈরি হবে। তাহলে সেই গ্রুপটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। তাহলে যে কোনো কিছুর গ্রুপ হতে পারে, যে কোনো গ্রুপের নামটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, যে ধরে নাও অনেকগুলো পুলিশ আছে, ঠিক আছে? অনেকগুলো পুলিশম্যান এসে এক জায়গায় জড়ো হয়, তাহলে আমি বলবো পুলিশটা হচ্ছে আমাদের তাহলে কি একটা কালেকটিভ নাউন। পুলিশ কাকে বলি? পুলিশ মানে বুঝতে হবে যারা আমাদের পাহারা দেয়, ঠিক আছে, আমাদের রক্ষা করে বিভিন্ন রকম থেকে, ঠিক আছে? তো পুলিশ যে আছে, এটা কিন্তু পুরো পুলিশ একটা বাহিনীকে নাম দিচ্ছে একসঙ্গে। তাহলে এটা হলো আমাদের কালেকটিভ নাউন। দেখো, মুখস্থের কোনো ব্যাপার নয়, তুমি বুঝতে পারবে কালেকটিভ মানে কি, কালেকশন আছে ওর মধ্যে, মানে জড়ো আছে ব্যাপারটা। আমি আরও বলছি, যেমন 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 দেখো ক্রাউড। তো দেখো ক্রাউড মানে তোমরা জানো, মানে জনতা একসঙ্গে ভিড় করেছে। তাহলে এই যে একটা দল তৈরি হয়েছে, সেই দলটার নাম হচ্ছে কি না, ক্রাউড। তাহলে ক্রাউড মানে কি, অনেকগুলো লোকের একটা গ্রুপ। আরও হতে পারে, যেমন হতে পারে আর্মি। এই যে আর্মি দেখতে পাচ্ছ, আর্মি কি একা একা আর্মি হয় না, আর্মির জন্য একটা বাহিনী তৈরি হয়, মানে একটা দল থাকে, গ্রুপ থাকে। তাহলে আমরা কিন্তু সহজেই কিন্তু বুঝতে পারছি এগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। আরও বলতে পারি, অনেকগুলো যদি মাছ একসাথে থাকে, তাহলে সেটাকে আমরা বলি সোল। সোল অফ ফিশ মানে হচ্ছে মাছেদের একটা গ্রুপ। ক্লিয়ার? বা আমি আরও বলতে পারি, যেমন পুলিশ গেল, ক্রাউড গেল। আচ্ছা, আমি যদি বলি মব, তো ভালো করে দেখো, এই যে বলেছি মব, মব মানে কি বলতো? মব মানে হচ্ছে, এটা মানে জনতা একসঙ্গে ভিড় করেছে, কিন্তু এটা হচ্ছে উত্তেজিত জনতা, যারা খুব অ্যাগ্রেসিভ থাকে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এইসব কিন্তু একা একা তৈরি হয় না, এটার জন্য অনেকগুলো মানুষের বা পার্সনের বা ব্যক্তির কি না কালেকশন থাকতে হবে। এটাকে আমরা বলছি আমাদের কালেকটিভ নাউন। দেখো সবগুলো কিন্তু নাম বোঝাচ্ছে। উত্তেজিত জনতা থাকলে সেটা দলের নাম মব। আশা করি বুঝতে পেরেছো। এই রকম ভাবে আমরা যদি দেখব ম্যাটেরিয়াল নাউন। কোনগুলো ম্যাটেরিয়াল নাউন? মনে রাখবে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেগুলো, তুমি বলো ম্যাটেরিয়াল, শুনে কি মনে হচ্ছে? কোনো ম্যাটেরিয়াল হতে পারে। কোনগুলো ম্যাটেরিয়াল? এই যে আমার হাতে দেখছো পেন আছে, তাহলে এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল। তাহলে পেন আমি বলতে পারি একটা আমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক, ধরে নাও কোনো নারী যে অলংকার পরছেন, ঠিক আছে, গহনা যাকে আমরা বলি, গোল্ড, তো এটাকে আমরা বলবো তাহলে কি, এটা একটা ম্যাটেরিয়াল হতে পারে। ঠিক। আচ্ছা, আমি যদি বলি ওয়াটার, তো দেখো ওয়াটার মানে কি, একটা জলের নাম বলেছি, এটা একটা আমাদের জল রয়েছে, তাই এটা হচ্ছে আমাদের কি একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, হ্যাঁ, একে আমরা ম্যাটেরিয়ালের কি বাংলা হচ্ছে বস্তু, ঠিক আছে? তুমি জানো এটাকে বলে বস্তু বলে। ওকে, তো আমরা বুঝতে পারছি ম্যাটেরিয়াল মানে হচ্ছে তাহলে কোনো কিছু ম্যাটেরিয়ালকে বলে, মানে বস্তুকে বলে। পেন, গোল্ড, ওয়াটার, এমনি আরও কিছু হতে পারে, ঠিক আছে? মানে আমি যেমন মেটালের নাম, যে কোনো মেটাল হতে পারে, ঠিক আছে, কোনো মেটাল হতে পারে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের। আচ্ছা, মেটালের আমি একটা যেমন নাম বলছি ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি ধরে না বললাম এখানে সিলভার, ঠিক আছে? তো এই এই যে সবগুলো বলছি, এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে,
আচ্ছা, এবারে আসছি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বলো তো অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ কি? অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে যেটা কি আমাদের মানে ছোঁয়া যাবে না, ঠিক আছে, জাস্ট খালি ফিল করা যাবে, ঠিক আছে, মানে ছোঁয়া বা অনুভূতি যেগুলো আমার মানে ছোঁয়ার বাইরে, যেগুলো শুধুমাত্র অনুভূতিতে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি যদি বলি লাভ, ঠিক আছে, তো এটা কিন্তু আমরা দেখতে বা ছুঁতে পারি না, এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? এটা ধরা ছোঁয়ার বাইরে। হতে পারে হেট, ঠিক আছে, ঘৃণা। আচ্ছা, অনেকে বলতে পারে এটা তো ভার্ব, একদমই তাই, এটা ভার্বও হতে পারে, নাউনও আবার। আমি এটা, ঠিক আছে, ভালোবাসা আমি একটা নাম দিচ্ছি, তাহলে এটা একটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। হেট, দেখো হেট মানে তো ঘৃণা করা, আবার হেট মানে ঘৃণা, তো এটা নাউনও হতে পারে, ভার্বও তো হতে পারে, ঠিক আছে। তো আমরা যেহেতু নাউনের গল্পে বলছি, এগুলো হচ্ছে আমাদের এখন নাউন। আরও হতে পারে মানে ধরা ছোঁয়া যাবে না, যেমন যেমন ধরে নাও অনেস্টি, ঠিক আছে, এই যে বললাম অনেস্টি, তো দেখো অনেস্টি মানে কি সততা, এটা কিন্তু ধরা ছোঁয়া যাবে না। তুমি নিজে বুঝতে পারছো অনেস্টি মানে সততা। তুমি বলো তুমি কোনো ব্যক্তির মধ্যে তুমি সৎ দেখতে পেলে কিছু, ঠিক আছে, সৎ ব্যবহার দেখতে পেলে, তা আমরা বলতে পারি না যে ছেলেটার মধ্যে কি আছে, সততা আছে। তাহলে ওর মধ্যে যে আচরণটা আমি দেখতে পেলাম, যে সৎ আচরণ, সেই আচরণটার নাম হচ্ছে সততা, ঠিক। বা ধরে নাও কেউ কোনো একটা সুন্দর কাজ করেছে, তাহলে সেই যে কাজের মধ্যে তুমি একটা সুন্দরতা খুঁজে পেলে, বা ওকে আমরা বলি সৌন্দর্য, তাহলে এটা হচ্ছে আমাদের বিউটি, ঠিক আছে। এইটা হয়ে গেলো আমাদের তাহলে কি, সব এগুলো আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন অনেকে বুঝতে মানে ভাবতে পারো যে বিউটিফুল তাহলে কি হবে, তাহলে দেখো একটা আমি বলছি এক্সাম্পল, বিউটিফুল আরটা হচ্ছে বিউটি, তো দুটোর মধ্যে পার্থক্য এবার যদি কেউ বুঝতে না পারো ভালো করে লক্ষ্য করো, দেখো বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, এটা হচ্ছে তার আচরণ। তার দেখো তার আচরণটা কেমন, বা তার মানে কোনো কিছুর দৃশ্যটা কেমন না সুন্দর, তখন তুমি বলছো বিউটিফুল। তখন কিন্তু ওটা কি হলো, ওটার সম্বন্ধে আমি একটা মানে কি বলবো কিছু বৈশিষ্ট্য বলছি, জিনিসটা কেমন ভালো না খারাপ, তুমি বললে ভালো বা সুন্দর, তাহলে ওটা হচ্ছে জিনিসটার সম্বন্ধে একটা কি বলবো মানে জিনিসটার সম্বন্ধে একটা আমি তথ্য দিচ্ছি, জিনিসটার ব্যাপারে বলছি, জিনিসটার সম্বন্ধে আমি কিছু গুণ গাইছি। তো যখন গুণ আমরা বলবো বা খারাপ কিছু বলবো বা ভালো কিছু বলবো, ওটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি যখন বিউটি বলছি মানে সৌন্দর্য, তার মানে কি ওর মধ্যে যে সৌন্দর্যটা আছে তার নাম দিলাম সৌন্দর্য, ওই সৌন্দর্যটাকে আমরা বলছি তাহলে নাউন। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা একটু ডিটেলে দেখে নেব যে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কীরকম কিছু কোশ্চেন হতে পারে, বা এর কিছু যেগুলো আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো আমরা একটু ভালো করে দেখব। তো তোমাদের প্রথমে আমি আগে কালেকটিভ থেকে বলছি, খুব ভালো করে বুঝবে যে কালেকটিভ নাউনে এটা যখন আমি বললাম এটা একটা গ্রুপকে বলছে, তাহলে তুমি বলো যখন গ্রুপ বলছি তাহলে সেই একা তো থাকবে না, অনেকজন মিলে থাকবে। তো ধরে নাও আমি বললাম একটা গ্রুপের মধ্যে 10 জন আছে, পুলিশের মধ্যে 10 জন আছে, ক্রাউডের মধ্যে 10-12 জন আছে, এরকম একটা গ্রুপ থাকবে। তাহলে তুমি বলো তো যখন 10 জন একসঙ্গে থাকছে, এটাকে আমি সিঙ্গুলার বলবো নাকি এটাকে বলবো প্লুরাল? তুমি নিজেকেই প্রশ্ন করো, ভিডিওটা থামিয়ে তুমি এটা ভাবো। তুমি আশা করি উত্তর পেয়ে যাচ্ছ, যখন একের বেশি মানে প্লুরাল। কিন্তু এখানে তুমি যখন এইগুলো যখন নেবে, তখন আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, আমি এখানে লিখছি, আশা করি দেখা যাচ্ছে, আশা করি। ধরে নাও একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, দ্য টিম ইজ অ্যাট দ্য টপ পজিশন। আশা করি বুঝতে পেরেছো, দেখো লেখাটা, দ্য টিম ইজ অ্যাট দ্য টপ পজিশন, মানে বলতে চাইছে যে টিম মানে একটা দল, বুঝতে পারছো, টিম তো একা তৈরি হবে না, কয়েকজন মিলে, তাহলে টিমটা কি আছে না টপ পজিশনে আছে। তাহলে এবার তুমি বলো যে এখানে পুরো টিমটা, দেখো এখানে আমি ইজ লিখেছি, এটা কি ইজটা তুমি জানো, ইজটা আমরা লিখি সিঙ্গুলারের জন্য, আর যখন আমরা আর বলি এটা বলি আমরা প্লুরালের জন্য, ঠিক। তো এবার তুমি প্রশ্ন করো যে টিম তো এখানে তুমি দেখছো একা একা তো টিম তৈরি হয় না, রাইট। তুমি জানছো যে টিমের মধ্যে একের বেশি আছে, তাহলে আর হওয়া উচিত ছিল, কিন্তু আমি ইজ দিয়েছি,
তবুও এই বাক্যটা আমাদের ঠিক। কেন? তোমরা ভালো করে বুঝবে। দেখো আমি আটটা বাক্য লিখছি, মনে করে ধরো লিখলাম, দ্য টিম আর গিভিং দেয়ার অপিনিয়ন্স। বাইরের আওয়াজ আসছে না তো? আচ্ছা, তাই কি বললাম? দ্য টিম আর গিভিং দেয়ার অপিনিয়ন্স, ঠিক আছে। আচ্ছা, এখানে বলতে চাইছে যে টিম যে আছে তারা তাদের কি দিচ্ছে, মতামতগুলো জানাচ্ছে। দেখো এখানে আমি আর দিয়েছি, এখানে আমি ইজ দিয়েছি। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, এখানেও টিম আছে, এখানেও টিম আছে, এখানে ইজ কেন, এখানে আর কেন? তো দেখো আমরা এখানে দুটো আমাদের যে সেন্টেন্স ছিল, একটা ছিল দ্য টিম ইজ অ্যাট দ্য টপ পজিশন, আরটা ছিল দ্য টিম আর গিভিং দেয়ার অপিনিয়ন্স। তো দেখো এখানে দুটোতেই টিম আছে। তো তুমি বুঝতে পারছো টিম মানে একটা দলকে বলছি, মানে কয়েকজন ব্যক্তি আছে ওর মধ্যে। আর যখন টিম মানে একটা দল বলছি, তো এটা তো হওয়ার উচিত ছিল প্লুরাল, কিন্তু দেখো এখানে আমি আর দিয়েছি, এখানে ইজ দিয়েছি। আবার বলছি দুটোই বাক্য ঠিক। কেন? একটু ভালো করে তোমরা লক্ষ্য করো। যখন বলছি দ্য টিম ইজ অ্যাট দ্য টপ পজিশন, এখানে পুরো টিমটাকে আমি একটা পুরো হোল মানে পুরোটা সম্পূর্ণ একটা হিসাবে তুলনা করছি, মানে একটা বস্তু হিসাবে তুলনা করছি তখন আমি, ঠিক আছে। মানে পুরো টিমটাকে তখন আমি একটা একটা জিনিস বলে মনে করছি, মানে পুরো টিমটা টপ পজিশনে আছে। মানে টিমের যে প্রত্যেকে আছে আলাদা আলাদা করছি না, সবাইকে আমি একসঙ্গে ভাবছি। আর এখানে দ্য টিম মানে এখানে টিমের যারা মেম্বারগুলো আছে প্রত্যেককে আমি মানে আলাদা আলাদা করে ভাবছি, যে টিমের সব মেম্বারগুলো গিভিং দেয়ার অপিনিয়ন্স, মানে সবাই নিজের নিজের মতামত জানাচ্ছে। এখানে টিম মানে বলতে চেয়েছি টিমের প্রত্যেকটা মেম্বার। ক্লিয়ার? তাহলে তুমি বলো তো এই সেন্টেন্সে আমার তাহলে কি হবে? তাহলে আমাদের যদি আমরা এই সেন্টেন্সটা এখানে লিখি, তোমরা বলো এখানে তাহলে কি হবে আনসার। ধরো আমি বাক্য দিলাম, এখানে দ্য জুরি ড্যাশ গিভিং ইটস অপিনিয়ন। আরেকটা বাক্য দিলাম, মনে করো দ্য জুরি ড্যাশ গিভিং দেয়ার অপিনিয়ন্স। তাহলে এবার দেখো তুমি আশা করি বুঝতে পেরেই যাচ্ছ। আচ্ছা, অপশন আছে এখানে, দেখো ইজ বসবে নাকি আর বসবে, আর এখানে অপশন ইজ নাকি আর বসবে। তো তুমি চেষ্টা করো তো। দেখো দ্য জুরি ড্যাশ গিভিং ইটস অপিনিয়ন, তো তুমি এখানে দেখতে পাচ্ছ ইটস আছে। ইটস মানে হচ্ছে এটার, মানে একটা বস্তুকে বলছে, মানে এটার অপিনিয়ন দিচ্ছে, মানে জুরিটা কি করছে, তাদের মানে তার অপিনিয়ন দিচ্ছে। আচ্ছা, যদি বলো জুরি মানে কি, জুরির মানে হচ্ছে যারা বিচারক মণ্ডলী, ঠিক আছে, পুরো বিচারকদের একটা সমষ্টিকে বলছি জুরি। তাহলে জুরি কি করছে তাদের, আচ্ছা এখানে হচ্ছে দেয়ার অপিনিয়ন্স, এখানে ইটস অপিনিয়ন। ইটস অপিনিয়ন মানে পুরো বস্তু মানে পুরো টিমটাকে আমি একটা সঙ্গে তুলনা করছি, তাহলে পুরো টিমটা অপিনিয়ন দিচ্ছে। আর এখানে দেয়ার অপিনিয়ন্স মানে ওই টিমের প্রত্যেকটা জুরি তাদের অপিনিয়ন্স দিচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই বাক্যে পুরো দলটাকে একটা সঙ্গে তুলনা করছে, আর এই বাক্যে বাক্যে মানে পুরোটা কি বলতো প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে বলছি। তাহলে তুমি বুঝতে পেরেছো আমাদের ইজ হচ্ছে, আর কি হচ্ছে আমাদের এখানে আর হয়ে যাচ্ছে। তুমি এটাকে আরেকটা টেকনিক ভাবতে পারো, যে দেখো এখানে আমাদের অপিনিয়ন যেহেতু একটা নাউন আছে, তো অপিনিয়নে এখানে দেখো শুধুমাত্র অপিনিয়ন আছে, এস অ্যাড নাই। এখানে অপিনিয়ন্স, এখানে এসটা কিন্তু অ্যাড আছে, তাহলে অপিনিয়ন্স মানে বুঝছো মতামতগুলো। তো মতামতগুলো মানে কি একের বেশি, ওই জন্য আর হয়েছে। এখানে অপিনিয়ন সিঙ্গেল বলছে, ওই জন্য ইজ বসেছে। এটাও একটা তোমরা ট্রিক মনে রাখতে পারো। তবে এটা হচ্ছে সঠিক, যেটা আমরা প্রথমে দেখলাম, এটা হচ্ছে লজিক্যালি। ওকে, তো এবার তোমার তো এখন হয়তো পরীক্ষার সময় হয়তো একটু ভাবতে পারো যে এখানে আমরা কালেকটিভ নাউন তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভার্ব নিচ্ছে, কোথাও ইজ হচ্ছে, কোথাও আর হচ্ছে, মানে সিঙ্গুলার হচ্ছে আবার প্লুরাল হচ্ছে। তো এখন এটার একটা নির্দিষ্ট নাম আছে। আবার যখন দেখছো যে এই যে বললাম টিম আর, মানে টিম বলছি কিন্তু টিমের প্রত্যেকটা মেম্বারদেরকে আমি আলাদা আলাদা করে ভাবছি।
এখানে আমি জুরি বললাম, তাহলে জুরির যে প্রত্যেকটা বিচারক প্রত্যেককে আলাদা আলাদা করে ভাবছি, তখন এটার নাম হয়ে যাচ্ছে নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে নাউন, এই যে এটা এখানে আমাদের তাহলে কি বললো, এই যে জুরিটা আছে এটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে এটা কি, নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, আর এখানে যেটা আছে এই যে দ্য টিম আর, এটা হলো আমাদের এই সেম নাউন অফ মাল্টিটিউড। বুঝতেই পারছো যে মাল্টিটিউড মানে কি বলতো, মানে নিউমেরাস, মানে প্রত্যেককে আলাদা আলাদা করে একসঙ্গে আমরা ভাববো না, আলাদা আলাদা করে ভাববো। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। আর যেটা থাকলো প্রথমে জুরি, এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো এই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন থেকে প্রশ্ন যেগুলো আসার মতো এক্সামে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা চলে যাব ম্যাটেরিয়াল নাউনে। ঠিক আছে, এবারে দেখবো আমরা ম্যাটেরিয়াল নাউন। তো এবার দেখো ম্যাটেরিয়াল নাউন তোমরা বুঝতে পেরেছো, কোনো ম্যাটেরিয়াল হবে মানে কোনো বস্তু হবে, কোনো জিনিস হবে, থিংস হবে, চেয়ার টেবিল কাঠ যা আছে সবগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখে নেবো যে আমাদের এই ম্যাটেরিয়াল নাউনে কয়েকটা আমরা এক্সাম্পল নিয়েছি, তো এগুলো আমরা বাক্যে কিভাবে ব্যবহার করব। আমি মনে রাখবে যে ম্যাটেরিয়াল নাউন যখন তুমি লিখবে কোথাও, তো ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত কোনো রকম আর্টিকেল বা ডিটারমিনার বসে না। তোমরা প্রত্যেকে জানো যে আর্টিকেল কোনগুলো, এ এন দি, এগুলো হচ্ছে আর্টিকেল। তো বলছে এই সমস্তগুলোর আগে আর্টিকেল যদি কখন বসা, যদি সাবজেক্ট হয়, আমার বলতে ভুল হচ্ছে, ধরে নাও ফর এক্সাম্পল দিলাম ওয়াটার দিলাম, ঠিক আছে, ইজ ভেরি ক্লিয়ার। কি বললাম, ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার। তুমি যদি এখানে দা বলো যে দা ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, এই বাক্যটা হয়ে যাবে ভুল। কেন ভুল, ভালো করে দেখো, ওয়াটার আছে, তুমি জানো ওয়াটার একটা কি, এটা ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল কেন বলছি, এটা একটা জড় পদার্থ। তো যখন জড় পদার্থ বললাম, তাহলে এটা কি হবে, অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু কোনো রকম আর্টিকেল বা ডিটারমিনার বসে না। তাহলে দা এখানে যে বসছে, তাহলে বাক্যটা ভুল আছে, তাহলে দাটা কিন্তু হবে না। তাহলে বাক্যটা কি হবে, শুধুমাত্র ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার। এবার এই বাক্যটাই দেখবে আবার সামনে দা বসবে, কিন্তু বাক্যটা ঠিক হবে। দেখো লিখছে আগে, দেখো দ্য ওয়াটার, তো হ্যাঁ আমরা যেটা বাক্য লিখছিলাম, দ্য ওয়াটার অফ দিস, ঠিক আছে, কন্টেইনার ইজ ভেরি ক্লিয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বাক্য দুটো দিয়েছি, দেখো ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, আরেকটা বাক্য দেখো দ্য ওয়াটার অফ দিস কন্টেইনার ইজ ভেরি ক্লিয়ার। দেখো এই বাক্যে লেখা আছে জল খুবই পরিষ্কার, আর এখানে আছে এই পাত্রের জলটা খুবই পরিষ্কার। তো দেখো এই বাক্যে আমি দা দিয়েছি, বাক্যটা ঠিক আছে, আর এই বাক্যে দা আমি দিয়ে বাক্যটা ভুল ছিল, বাক্যটা দিইনি, এখন বাক্যটা ঠিক আছে। কেন হলো বলো তো, মনে রাখবে ওয়াটারটা তো কমন নাউন, সরি কমন বলছি, ওয়াটারটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। দেখো এটা একটা ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই যে দেখো ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু দা বসে না, কিন্তু এখানে দা বসছে কেন, দেখো তারপরে অফ দিয়ে দেখো কি লেখা আছে, দিস কন্টেইনার, মানে একটা নাউনকে বলছি। তার এরকম যদি অফ দিয়ে যদি একটা নাউন থাকে, তার আগে যদি আমাদের এই যে আছে ম্যাটেরিয়াল, যে আমাদের নাউনটা আছে, তখন আমরা দা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী। আর তুমি যদি এটা যদি তুমি লজিক্যালি ভাবো তবুও হবে। দেখো তুমি একটু একটু বুদ্ধি করে বলো, দেখো ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, জল খুবই পরিষ্কার, বা জল সাধারণত পরিষ্কারই হয়। তো এটা বাক্য একদম সেন্স পাচ্ছ, দ্য ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, তাহলে জলটা খুব পরিষ্কার। তারপরে তোমাকে বলতে হবে জলটা যখন বলছি মানে কি পার্টিকুলারলি বলছি ওই জলটা, কোন জলটা না ওই পাত্রের জলটা, তাহলে তোমাকে পার্টিকুলারলি বলতে হবে। এখানে দেখো দ্য ওয়াটার অফ দিস কন্টেইনার, মানে এই পাত্রের যে জলটা আছে সেটা হচ্ছে খুবই ক্লিয়ার। তার মানে এখানে দাটা অ্যাড করছি, এজন্যই পার্টিকুলারলি আমি নির্দেশ করে দিচ্ছি যে এই জলটাই, বলে এখানে দা দিলাম। কিন্তু এমনি দেখো এখানে কিন্তু যখন তুমি কোনোরকম পার্টিকুলারলি বলবে না, তখন দা তুমি দিতে পারবে না। আমি আরেকটা তুমি এক্সাম্পল দিচ্ছি, তুমি বলবে বাক্যটা আমি ঠিক না ভুল লিখলাম, ঠিক আছে, এরকমভাবে ভাববে। ধরে নাও বাক্যটা লেখা আছে দ্য গোল্ড ইজ প্রিসিয়াস, ঠিক আছে, কি বললাম, দ্য গোল্ড ইজ প্রিসিয়াস। তুমি বলো বাক্যটা ঠিক না ভুল আছে, তুমি ভালো করে দেখো গোল্ড, তো গোল্ড মানে সোনা,
তুমি জানো এটা কি একটা ম্যাটেরিয়াল। তো এটা যখন একটা ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল নাউনের আগে দা কি বসবে? বসবে না। তাহলে এখানে দাটা বসার জন্য বাক্যটা ভুল হয়ে গেল। তাহলে কি হবে সঠিকটা? তাহলে হবে গোল্ড ইজ প্রিসিয়াস। কি হলো? গোল্ড ইজ প্রিসিয়াস, মানে গোল্ড হচ্ছে মূল্যবান। ক্লিয়ার? এখানে দা কিন্তু হলো না। তাহলে এই বাক্যটা ঠিক, এই বাক্যটা ভুল। তাহলে তুমি এটা জিনিস বুঝতে পেরে ক্লিয়ারলি যে ম্যাটেরিয়াল নাউনের আগে কিন্তু দা বসতে পারে না। ওকে। আবার তুমি যদি এখন পার্টিকুলারলি গোল্ডকে কোনো বলে দাও, কোনো একটা পার্টিকুলার গোল্ড, যে এই সোনাটা চকচক করছে, আমি ফর এক্সাম্পল দিলাম, আমি এখানে বাক্যটা এখানে লিখছি, মনে করো দা, ঠিক আছে, গোল্ড অফ ইয়োর রিং লুকস, ঠিক আছে, বিউটিফুল। কি বললাম? দ্য গোল্ড অফ ইয়োর রিং লুকস বিউটিফুল। মানে দেখো এখানে দা এজন্য এড করেছি, দা গোল্ড মানে সোনাটা, পার্টিকুলারলি বলছি কোন সোনাটা? অফ ইয়োর রিং, মানে তোমার যে রিংটা আছে সেই রিংয়ে যে সোনাটা, সেই সোনাটা কি দেখতে কি লুকস বিউটিফুল, মানে দেখতে সুন্দর। তাহলে এই দাটা এর উদ্দেশ্য হচ্ছে পার্টিকুলারলি বলার জন্য এই রিং যা আছে রিংয়ের সোনাটাকে বলার জন্য, তখন কিন্তু আমরা দা ইউজ করছি। আর তুমি তখন দা না ইউজ করলে আবার ভুল হয়ে যাবে। তাহলে তুমি বুঝতে পেরে যাচ্ছ যে আমরা ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসাতে পারবো না, যদি বসাতে হয় তবে সেটা কি পার্টিকুলারলি হিসাবে বলার জন্য। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যেটা থাকলো পরে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা একটু বলছি, তোমরা ভালো করে দেখো। এবার দেখো আমরা দেখে নেব অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন তো আগেই বলে দিচ্ছি, যেগুলো আমরা দেখতে পাবো না, ছুঁতে পারবো না, ধরা ছোঁয়ার বাইরে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট আমরা শুধুমাত্র অনুভূতিতে বুঝতে পারবো। ঠিক আছে? তো এবার মনে রাখবে এই সমস্ত শব্দের শেষে সাধারণত TION থাকে। ঠিক আছে? যেমন TION থাকতে পারে, বা ধরো NESS থাকতে পারে, ঠিক আছে, বা ISM থাকতে পারে, এই জিনিসগুলো। যেমন আমি বুঝি, যেমন দেখো ফর এক্সাম্পল আমি দিলাম, মনে করো ঠিক আছে, কাইন্ডনেস দিলাম। কি দিলাম বলো? কাইন্ডনেস। তো দেখো নেস অ্যাড করছে, কাইন্ডনেস মানে কি বলো তো? দয়া। তার মানে এই যে দেখছো কাইন্ডনেস, দয়া, তুমি কি দয়া দেখতে পাবে? স্যার আমি তো দয়া দেখতে পাই। কেমন? স্যার ও ছেলেটা ওকে হেল্প করলো, দয়া দেখালো। তো দেখো তুমি ওর কাজটা দেখতে পেয়েছো, কাজের মাধ্যমে তুমি ওর দয়াটা বুঝতে পেরেছো। দয়াটা দেখতে পাওনি, তুমি ওর কাজটা দেখতে পেয়েছো, কাজের মাধ্যমে দয়াটা ওর ফুটে উঠেছে। তাহলে দয়া কিন্তু আমরা দেখতে পাই না, তাই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখতে পাবো না, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক। তারপর যেমন ধরে নাও আরও হতে পারে, যেমন হিন্দুইজম। ঠিক আছে, এই যে বললাম হিন্দুইজম, তুমি বলো হিন্দু থেকে এসে হিন্দুইজম, এটা একটা ধর্মের নাম বলেছি হিন্দুইজম। তাহলে এখানেও এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ হিন্দুইজম দেখা যায় না, এটা আমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? তো এইভাবে আমাদের কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? যেমন সন্দেহ যদি বলি অ্যাট্রাকশন। ঠিক আছে? তো দেখো এই যে অ্যাট্রাকশন বললাম, দেখো সংযুক্ত হয়েছে, মানে এগুলো তোমার চেনার উপায়, যে সহজে আমি চিনবো অ্যাবস্ট্রাক্ট নাউনকে। আর চিনতে না পারো কোনো ব্যাপার নয়, তুমি এভাবে একটু সেন্সটা মানেটা বুঝবে, তাহলেই বুঝতে পেরে যাবে এটা অ্যাবস্ট্রাক্ট হবে কিনা। তো এই ছিল আমাদের পুরো নাউনের পুরো ভাগ। একটু আমরা দেখে নেব যে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন আর এই যে আছে আমাদের কমন নাউন। ঠিক আছে, এটা কান্ট্রিটা মিটাচ্ছি আমি। এই যে কমন নাউন, এদের মধ্যে অনেক সময় কি হয়, চেঞ্জেস হয়। তোমাকে সেটা বুঝতে হবে কীরকম। এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাকে ভালো মতো বুঝতে হবে। একটা বললাম কমন বললাম, একটা বললাম অ্যাবস্ট্রাক্ট, এই দুটো পরস্পরের সাথে খুবই লিঙ্ক আপ করে। কীরকম? আমি এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এইভাবে, ধরে নাও আমি দিলাম দা, আচ্ছা এটা মিটাচ্ছি আমি। ধরুন বাক্যটা এরকম আছে, আই ক্যান সি দ্য ফাদার ইন হিম। তুমি ভালো করে দেখো, এখানে লেখা আছে আই ক্যান সি দ্য ফাদার ইন হিম। আচ্ছা, এর মানেটা হচ্ছে যে আমি তার মধ্যে দেখতে পাই দ্য ফাদার, মানে পিতৃত্ব। ঠিক আছে, তা আমি তার মধ্যে পিতৃত্ব দেখতে পাই। জিনিসটা কীরকম? ধরে নাও যে সে একটা এমন কাজ করছে যে সে পুরো, মানে মনে হচ্ছে বাড়ির যে বাবা, ঠিক আছে, যে বাড়ির মালিক বাবা, পুরো তার মতোই কাজ করছে।
বাবার যে দায়িত্বটা সে নিজের কাঁধে তুলে নিয়েছে। তো আমি এখান থেকে তাহলে বলতে পারবো না যে ছেলেটার কাজের মধ্যে যেন আমি ওর বাবার যে রূপটা দেখতে পাই। অনেকে বলে কিন্তু এই কথাটা যে ছেলের মধ্যে আমি ওর বাপের রূপটা দেখতে পাচ্ছি। তো ওটা কি বলে, আই ক্যান সি দ্য ফাদার ইন হিম, আমি তার মধ্যে পিতৃত্ব দেখতে পাই। তো এবার বলো তো এই যে ফাদারটা আছে এটা কোন নাউন? নিশ্চয়ই তোমার মাথায় মনে আসছে, আমি তো বলেছিলাম ফাদার মানে একটা পুরো বাবা যে জাতিটা আছে, বাবা যে গোষ্ঠীটা আছে, মানে ফাদার তো যে কেউ হতে পারে। তো ফাদার তার একটা পার্টিকুলার নাম আছে, তাহলে ফাদারটা হচ্ছে আমাদেরকে কমন নাউন। এটা একটা বলেছিলাম না, এটা একটা আমাদের জাতিকে বলছি, বাবা জাতি। তাহলে এটা যদি একটা কমন নাউন হয়, তো দেখো ভালো করে কমন নাউনের আগে কি হয়ে গেছে, একটা দা অ্যাড করেছি। তাহলে মনে রাখবে যে কমন নাউনের আগে, ঠিক আছে, যদি দা এভাবে আমরা পেয়েছি তো তখন এটা আর কিন্তু কমন নাউন থাকবে না। কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বললাম, তাহলে তুমি একটা জিনিস ফর্মুলা এখান থেকে পেয়ে গেলে যে দা প্লাস কমন নাউন সমান সমান হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে এই ফাদারটা হয়ে গেল কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হলো আমাদের নিয়ম অনুযায়ী। তুমি যদি বলো সেন্স অনুযায়ী, দেখো তুমি সেন্সটা লাগালেও বুঝতে পারবে। তো এবারে দেখো এই যে বললাম দা প্লাস কমন নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো এবার তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে তুমি এটা আমাদের নিয়ম অনুযায়ী গেল, একটু সেন্স কাজে লাগাও। দেখো আই ক্যান সি, আমি দেখতে পাই, দ্য ফাদার পিতৃত্ব, ইন হিম তার মধ্যে, তুমি তার মধ্যে পিতৃত্ব দেখতে পাচ্ছ। এর মানেটা হচ্ছে তুমি ওর মধ্যে যে বাবার রূপটা তুমি অনুভব করছো, রাইট, বা তুমি ওটাকে ফিল করছো। তাহলে পিতৃত্ব এখানে কি এমন হচ্ছে যে ওর বাবা সত্যিকারে একজন লোক আছে? না, নিশ্চয়ই না। তুমি বাবাকে দেখতে পাচ্ছ মানে কি, ওটা একটা তুমি ওর কাজের মাধ্যমে দেখতে পাচ্ছ, যেটা তুমি অনুভব করছো, দেখতে নয় অনুভব করছো। তাহলে ওই যে অনুভব করছো, তার মানে এখানে আমরা কিন্তু এটাকে তাহলে বুঝতে পারছি এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ধর না অনেকে বলে না যে ওর মধ্যে আমি ভূত দেখতে পাচ্ছি। তো এই যে ভূত দেখতে পাচ্ছে, ভূতটা তো ওখানে দেখতে পাওয়া যাচ্ছে না, ওটাও ফিল করছে। তাহলে ওটাই হচ্ছে যেটা ফিল করি, ওটাই কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমাদের সেন্স অনুযায়ী। তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম সূত্র, আমাদের কমন নাউনের আগে দা থাকলে একটা কি এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা জিনিস মনে রাখবে, এখানে একটা আমাদের ইন থাকবে যদিও, ঠিক আছে, কারণ এটাকে বাক্যটাকে মানে সেন্সটাকে পুরোপুরি নিয়ে আসার জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাকে দেখে নিতে হবে কমন নাউনের আগে দা আছে কিনা। দা থাকলে ওটা কিন্তু আর কমন থাকবে না, হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা আরও যদি এক্সাম্পল নিই, ঠিক আছে, এক মিনিট। তো তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো যে আমাদের কি জানলাম, যে কমন নাউনের আগে যখন দা ছিল হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট। এখন দেখব যে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আবার কমন নাউন হবে কিভাবে। দেখো ধরুন একটা সেন্টেন্স লেখা আছে এখানে এভাবে, দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান, ঠিক আছে, মেক্স মি, ঠিক আছে, জয়ফুল। একটা বাক্য দেওয়া আছে, ঠিকই লিখেছে, দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান মেক্স মি জয়ফুল। বলছে সেই মানুষ মানে একটা মানুষটার কাইন্ডনেস মানে কি বলেছিলাম, দয়া, মানুষটার যে দয়া মেক্স মি জয়ফুল মানে আমাকে আনন্দিত করে বা আনন্দপূর্ণ করে। তো ভালো করে দেখো, তোমার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে এরকম, নেস আছে, কাইন্ডনেস মানে দয়া, দয়া চোখে দেখা যায় না, তখন তোমার মনে হবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একদমই ঠিক ধরেছো, কিন্তু তোমাকে এটাও লক্ষ্য রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা কি দা বসেছে, তারপর অফ দিয়ে কি লেখা আছে, একটা আবার এখানে দা মেন প্রোনাউন নাউন দেওয়া আছে। তখন দেখতে পাচ্ছ যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে একটা দা বসেছে, তো আর অ্যাবস্ট্রাক্ট থাকবে না, এটা হবে কি কমন হয়ে গেল। তা তুমি ওখানে দেখো আগে যেমন ছিল যে কমনের আগে দা বসলে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, একদম সেমভাবে অ্যাবস্ট্রাক্টের আগে দা বসে কমন হয়ে গেল। তা কি বললাম, দা, এটা কি বলতো, এটা আমাদের কাইন্ডনেস যেহেতু অ্যাবস্ট্রাক্ট, তাহলে এটাই করলে কি হলো, তাহলে এটা হয়ে গেল আমাদের কমন হয়ে গেল। ঠিক, তাহলে তুমি দুটো ফর্মুলা পেয়ে গেলে। সত্যি কথা বলতে জাস্ট দা প্লাস কমন সমান সমান অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। আরটা কি পেলাম, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট ইকুয়াল টু কমন, মানে একে অপরের মানে বলতে পারে কমপ্লিমেন্টারির মতো। দা যুক্ত থাকলেই যেটা আছে সেটা থাকবে না, হয়ে যাবে কমন, যদি কমন থাকে হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার তাহলে। তো তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে,
দা প্লাস অ্যাবস্ট্রাক্ট যখন বললাম, এখানে একটা অফ থাকবে, ঠিক আছে, কোনো একটা প্রিপোজিশন থাকবে, অফ বা ইন কিছুটা থাকতে পারে। এখানেও সেম, অফ বা কিছুটা ইন থাকবে, ওটা একটু লক্ষ্য রাখবে। কারণ দা যখন আগে সামনে আছে অবশ্যই একটা অফ ইন থাকবেই প্রিপোজিশন। ওকে, তো এবার দেখো আমাদের যেটা জানবো সেটা হচ্ছে, দেখো তো আমাদের দেখো এই যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, মানে সবগুলো নাউন আমাদের বোঝা মোটামুটি কমপ্লিট। খালি একটা আমাদের থাকলো, যেটা হচ্ছে আমাদের মানে ওটা অন্য ভিত্তিতে ভাগ করি আমরা নাউনকে, সেটা হচ্ছে মানে ওটা হচ্ছে আমরা ওই গণনার ভিত্তিতে ভাগ করি, একটা মানে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওটা আমরা পরের ক্লাসে নিয়ে আসবো। তো এখান থেকে আমাদের মোটামুটি নাউন মোটামুটি কমপ্লিট। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট বক্সে। যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমরা নেক্সট ক্লাসে আমরা আসবো প্রোনাউন নিয়ে। ধন্যবাদ।